গল্পচরিত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদেরকে এই ভৌতিক গল্পটি আমি পড়ে শোনাচ্ছি, মানস কুমার রায়। এবং আজকের পর্বে আমি আপনাদেরকে শোনাবো A.E.D. স্মিথের দি কোর্ট। ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ বৃষ্টি নামল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে ক্ষুধার্ত ও দিশেহারার মতো এক অচেনা দেশে অপরিচিতের মতো হতোদ্দামে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছি। ঝড়ের বেগে আমি নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে সরে গেছি। ভোজেসের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় ঘন্টা দুই প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও কোনো জীবন্ত মানুষ অথবা মানুষের বাসস্থান চোখে পড়েনি। অনেকক্ষণ পর অবশেষে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ ও চিমনি চোখে পড়ল। রাস্তা ছেড়ে একটু ভেতরে একটা গাছের ঝাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে বাড়িটা দাঁড়িয়ে আছে, সাময়িক আশ্রয় পাবার আশায়। এবং কিছু খাদ্যের প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। প্রায় 100 মিটার যাবার পর একটি বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে এক শোচনীয় হতাশার সম্মুখীন হলাম। ছাদিন দারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার উপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলার পথটা ঝোপঝাড়ে ভর্তি। এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে এখানে কোনো জনমানুষই নেই। কিন্তু তাহলে কি হবে? এমন দুর্যোগময় অবস্থার মধ্যে কোথায় যাই? এই পরিত্যক্ত বাড়িটা অবহেলা করা ঠিক নয়। কোনো ঢাকা জায়গায় দাঁড়াতে পারলে আমার ভিজে পোশাক নিংড়তে পারবো, আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো। তাই আর সময় নষ্ট না করে সাইকেলটাকে নিয়ে বারান্দার নিচের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা একটা পুরনো জমিদার বাড়ি বলেই মনে হলো। গাছপালায় বাড়িটার দেয়াল ঢেকে ফেলেছে। দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশ পরিচয় লেখা। বোঝা যাচ্ছে একসময় এখানে উঁচু দরের লোক বাস করত। জানলাগুলো প্রায় সবই বন্ধ, ঝুল আর ধুলোয় ভর্তি। সহজেই বোঝা গেল বহুকাল এখানে কেউ বাস করে না। দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, দরজাটা খোলা। কাঁধের একটু ধাক্কা লাগতেই পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দে ফাঁক হয়ে গেল। সামনে বড় হলঘর, অস্পষ্ট আলোয় ভেতরে ঢুকলাম। একটা ভ্যাপসা পচা গন্ধ নাকে এলো। কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে চারদিকটা ভালো করে দেখে নিলাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেরকম গা ছমছম করে, আমারও তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক ওপরে লম্বা মতো কাঁচের জানলা। কাঁচগুলো মাকড়সার জালে আর ময়লায় ভর্তি। আবছা অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠে সামনের যে ঘরটা দেখা গেল, তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। ঘরটা বেশ বড় আর সাজানো গোছানো। এটাই প্রধান ঘর বলে মনে হয়, যদিও বহুদিন অযত্ন ও অব্যবহারে শোচনীয় অবস্থা। কারুকার্য করা কার্নিশ ভেঙে ভেঙে গেছে। ঘরের ছাদের এক কোণের চুনবালি একেবারে খসে গেছে। 18 শতাব্দীর আসবাবপত্রগুলোয় সবুজ ছাতা ধরেছে। ছেঁড়া পর্দার ঝালরগুলো ঝুলছে। দরজার গোড়া থেকে ফায়ারপ্লেস অবধি সুন্দর পার্টিশন কার্পেটের প্রায় অর্ধেকটায় কমলা রঙের ছাতা গজিয়ে উঠেছে। ফায়ারপ্লেসটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। জ্বালানি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরম চা করতে পারি, আর ভিজে পোশাক শুকিয়েও নিতে পারি। বাইরে একটু খুঁজতেই শুকনো ডালপালা পাওয়া গেল। কিছু ডালপালা নিয়ে আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। কিন্তু কেন জানি না ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎ থমকে গেলাম। পা দুটো যেন তাদের ইচ্ছায় আমাকে টেনে নিয়ে যেতে চাইল না, যেন আমাকে ঘরের বাইরে যাওয়ার জন্য প্ররোচিত করছে। ডালপালা আমার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিতভাবে দরজায় দাঁড়িয়ে রইলাম। সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ উপলব্ধি করতে লাগলাম। এই জায়গা ছেড়ে যাবার সময়
সব যেমন ছিল তেমনই আছে। শুধু আমার বোধ হচ্ছে আমার স্বল্পকালের অনুপস্থিতিতে অশুভ কিছু একটাই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়েও গেছে। আমি ভীতু অথবা কুসংস্কারাচ্ছন্ন লোক নই, অথচ কিছুক্ষণ পরে আমি অতি সাধারণভাবে ডালপালা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলাম। আসলে কোনো ভয় পেয়ে আমি এ কাজ করিনি। আমার মনে হলো সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো বেশি আমি স্বস্তি পাব। যদিও এটা একটা ডাহা মূর্খের মতো কল্পনা, তা আমি জানি, কিন্তু যদি কিছু অদ্ভুত ঘটল তাহলে ওই পথ দিয়ে হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা তো আমি করতে পারবো। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে যেই খোলা সদর দরজার আলোর দিকে তাকিয়েছি, হঠাৎ একটা জিনিস নজরে পড়তেই চমকে উঠলাম। মনে হলো কেউ যেন এইমাত্র ধুলোর ওপর দিয়ে থলে কিংবা ওই জাতীয় কিছু সিঁড়ির মাঝখান দিয়ে ওপরে টেনে তুলেছে। আরও লক্ষ্য করলাম সিঁড়ির শেষ ধাপ থেকে সেই ঘষড়ানোর দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিকে দেয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেয়ালে আটকানো আলনায় ঝুলছে একটা পুরনো পোকায় কাটা কোট। দেখলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে, কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির পিছন দিকে গেছে, কিন্তু সবগুলো একই জায়গা থেকে উৎপত্তি, কোট ঝোলানোর আলনা থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ের দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন নেই। অস্থিরতা আবার আমাকে ঘিরে ধরল। নিজের মনকেই বারবার বললাম এই বাড়িতে কেউ বাস করে না, অথচ বেশ সহজেই বোঝা যাচ্ছে কেউ অথবা কিছু স্বল্পকাল আগে ওখানে ছিল। কে সেই অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে? কোনো ভবঘুরে, কোনো মেয়ে যার পিছনে ঝুলে পড়া চাদরের ঘষরানিতে তার নিজের পায়ের দাগ মুছে গেছে? সে পুরনো কোটটার কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট। এখনও দু একটা ময়লা ধরার উপর বোতাম লাগানো রয়েছে। বহুদিন ব্যবহারের সাক্ষ্য বহন করছে। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটা ঘোরালাম। দেখলাম কোটের বাঁ কাঁধের ঠিক নিচে পেনির মতো গোলাকার গর্ত, তার চারধারে কাপড় পোড়া ও বিবর্ণ। মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে। যদি পিস্তলের গুলিতে এই গর্ত হয় তবে নিশ্চয়ই কোনো মৃতের গায়ে এই কোটটি ছিল। একটা বিচ্ছিরি কাপড়ের পোড়া গন্ধ ছাড়াও একটা পচা মাংস ও হাড়ের গন্ধ বেরোচ্ছে। ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করলাম অতীতের কোনো কলঙ্কিত ও লজ্জাজনক পাপ কার্যের সমস্ত পরিবেশটা যেন ঘিরে রয়েছে। নিজেকে শক্ত করে তুললাম। কিসের ভয়? কোনো মানুষ বা চোর ডাকাতের ভয় আমি পাই না, কারণ সব সময় আমার কাছে পিস্তল থাকে। আর ভূত যদি সত্যি কোনো অস্তিত্ব থাকে তবে দিনের বেলায় তারা ঘুরে বেড়ায় না। গা ছমছমে জায়গা এটা, সে কথা ঠিক, কিন্তু আমি তো এখানে রাত কাটাচ্ছি না। আমার অতি প্রয়োজনীয় গরম চা ও সাইকেল মেরামত না করে শুধু শুধু ভয় পেয়ে আবার আমি এই বৃষ্টির তাণ্ডবের মধ্যে কোথাও বেরোচ্ছি না। সুতরাং আমার কাছেই যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট্ট ঘরে ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে মনে হয়। দরজার ঠিক উল্টো দিকে ফায়ারপ্লেস, ঝাঁঝরিতে তখনও শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে শুকনো ডাল সাজিয়ে নিলাম, কিন্তু কাঠগুলো এমনই স্যাঁতস্যাঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবু আগুন ধরল না, শুধু ধোঁয়া বেরোতে লাগলো। চিমনি দিয়ে একসময় দমকা বাতাস এসে ঘরের মধ্যে ধোঁয়ায় ভরে গেল। মেঝেতে নিচু হয়ে কাঠগুলোর কাছে মুখ নিয়ে গিয়ে মরিয়া হয়ে ফোঁ দিয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম। হঠাৎ হলঘর থেকে একটা আওয়াজ শুনে চমকে উঠলাম। মনে হলো কে যেন মেঝে ধপ করে জামা ফেলল। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করলাম। কোনো সাড়া শব্দ নেই। অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম। হলঘরে কোথাও কিচ্ছু নেই, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। বাইরে কেবল বৃষ্টির শব্দ,
কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটটার ঠিক নিচে নিচে ধুলো উঠছে। ধুর, একটা ইঁদুর। সগত্যি করে নিজের কাজে ফিরে গেলাম। পোড়া কাঠে আরও জোরে জোরে ফুঁ দিয়ে, খোঁচাখুচি করে আরও দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেও আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম, খুব জোরে নয়, অথচ পরিষ্কার ও নির্ভুল। আরও একবার হল ঘরে গেলাম। ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়ার মতো আর কিছুই নেই, কিন্তু সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের আসন্ন বিপদের ইঙ্গিত আরও বেশি অনুভূত হলো। এবার আমি বুঝতে পারলাম, এই পুরনো খালি বাড়িতে আমি একা নই। কোনো অপবিত্র অদৃশ্য কিছুর গুপ্তভাবে চলাফেরা স্পষ্টই উপলব্ধি করতে পারলাম। এসব চিন্তা আমার দরকার নেই। আমি বোকা ভীতু হতে পারি, কিন্তু এইসব সহ্য করতে পারছি না। আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, তারপর যা কিছু ঘটুক। এই বলে নিজেকে শক্ত করে তুললাম। ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াহুড়ো করে হ্যাভারস্যাকের ভেতর জিনিসপত্র পুড়তে পুড়তে আরেকবার ভয় ভয় দরজার দিকে তাকালাম। থলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি। এমন সময় হলঘর থেকে খুব আস্তে আস্তে চাপা হাসির শব্দ শুনতে পেলাম। তারপরে মৃদু পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেহের রক্ত ঠান্ডা হয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ামূর্তির মতো কি যেন চলে গেল। তারপরে দরজায় একটু ক্যাচ ক্যাচ শব্দ হলো। আস্তে আস্তে দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো সেই কোট। দরজার করে সেটা সোজা হয়ে দাঁড়ালো। তারপর একটু এদিক ওদিক দুলতে লাগলো। অদৃশ্য লোক যেন কোটটার কলারটা তুলে রেখেছে। এটা সেই কোট যেটা আমি হলঘরে ঝুলতে দেখেছি। অনন্ত শূন্যের মধ্যে পাথরের মূর্তির মতো আমি দাঁড়িয়ে, দৃষ্টি আমার দোরগোড়ায় বস্তুটার প্রতি নিবদ্ধ। আতঙ্কগ্রস্ত হয়ে সোজা দাঁড়িয়ে রইলাম। সন্মোহিতের মতো সমস্ত দেহ আমার অবশ হয়ে গেল। অসার আঙুল থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। তবু আমার মাথা ঠিক রইল। আমি জানতাম চরম অমঙ্গলের সান্নিধ্যে রয়েছি। দোরগোড়ার নরকপ্রসূত বস্তুটির যে অলৌকিক আভা বিচ্ছুরিত হচ্ছে তা সংক্রামক। এর সামান্য স্পর্শ শুধু যে আমার দেহ ধ্বংস তা নয়, আমার আত্মার অনন্ত নরক ভোগ। এখন সেটি ঘরের মধ্যে ঢুকছে, এক অবর্ণনীয় চলার গতি। অদ্ভুতভাবে খালি হাতা দুটি দুলছে। কোটের প্রান্ত মেঝের ওপর একবার করে পড়ছে আর ঘষানিতে দাগ হচ্ছে, আর সেই সঙ্গে ধুলো উঠছে। ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমার বিস্ফোরিত চোখ দুটো বস্তুটির ওপর স্থিরভাবে নিবদ্ধ রেখে পায়ে পায়ে পেছু হতে লাগলাম। আড়ষ্ট অচেতন যন্ত্রের মতো পিছু হতে হতে একবারে অগ্নিকুণ্ডের দেয়ালে পিঠ স্পর্শ করল। আর পিছনে যাবার জায়গা নেই। মারাত্মক অশুভ উদ্দেশ্যে তখনও সেটা আমার দিকে এগিয়ে আসছে। শূন্যে হাতা দুটো কাঁপতে কাঁপতে ওপরে উঠে আমার গলা ছোঁয়ার চেষ্টা করছে। মনে হলো এই বুঝি আমাকে ধরে ফেললো। ভীতি ও আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো। অনেকদিন আগে কোথায় যেন পড়েছিলাম কি শুনেছিলাম পবিত্র ক্রসের চিহ্নের ক্ষমতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে তার অলৌকিকতা। প্রচণ্ড চেষ্টা ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসার আঙুল তুলে ক্রস চিহ্ন তৈরি করলাম, এবং সেই মুহূর্তে পেছনে আমার অন্য হাতটা কিছু একটা পাবার জন্য উত্তেজিত হয়ে হাত রাখছে। একটা ঠান্ডা শক্ত গোল কিছু সংস্পর্শে এলো। সেটা পুরনো ভারী উনুন খোঁচানোর একটা হাতল। সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার সমস্ত বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে নিয়ে আমার সামনে ভয়ের বস্তুটিকে আঘাত করলাম। মুহূর্তে পড়ে গেল। কোট ছাড়া আর কিছুই না। আমার পায়ের কাছে জড়ো হয়ে পড়ে আছে, অথচ আমি দিব্যি করে বলতে পারি এক লাফে সেটা পার হয়ে যখন ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম, আর চোখে ফিরে দেখলাম বস্তুটি আমার পিছনে হামাগুড়ি দিয়ে তাড়া করেছে। সেই অভিশপ্ত বাড়ির বাইরে এসে যে দৌড় আমি লাগালাম, জীবনে সেরকম কখনো আমি দৌড়াইনি। একটা সরাইখানার দরজায় অর্ধচেতনাহীন অবস্থায় পড়ে যাওয়ার আগে পর্যন্ত আমার আর কিচ্ছু মনে নেই। টলতে টলতে ভেতরে ঢুকে বলি, ঈশ্বরের দোহাই আমাকে মত দিন,
ঢক ঢক করে পুরো গ্লাসটা খেয়ে নেওয়ার পর আমি ভাঙা ভাঙা ফরাসি ভাষায় আমার অভিজ্ঞতা একে একে বলতে চেষ্টা করলাম। আশেপাশে ভিড় জমে গেছিল, সকলেই অভিভূত হয়ে আমার কথা শুনছিল। অবশেষে সরাইখানার মালিকের সহানুভূতি হলো। সে অত্যন্ত ভয়ের সাথে আমাকে জিজ্ঞেস করলো, এও কি সম্ভব? মশাইয়ের ওই বাড়িতে থাকা হয়েছিল? জুলিয়েট, তাড়াতাড়ি মশাইয়ের আরেক বোতল কড়া মদ লাগবে। পরে আমি ওই সরাইখানার মালিকের কাছ থেকে একটা গল্প শুনেছিলাম, যদিও সে বলার জন্য খুবই আগ্রহী ছিল। নেপোলিয়নের সৈন্যদলের একজন অবসরপ্রাপ্ত অফিসার ওই পরিত্যক্ত বাড়িতে থাকত। আফ্রিকান বংশজ ওই লোকটি আধা পাগল ছিল। লোকটি এতটাই খারাপ আর অত্যাচারী ছিল যে সে তার স্ত্রীকে মেরে ফেলে, সমস্ত জীবন্ত প্রাণীর উপর, এমনকি লোকে বলে সে তার নিজের মেয়েদের উপর নির্ধারণ ও অত্যাচার করত। পুরনো জমিদার বাড়িটার খুবই খারাপ বদনাম রয়েছে। সে জানালো, আপনি যদি 1 মিলিয়ন ফ্রাঁ দেন তবু এই দেশের কোনো লোকই ওই বাড়িটার কাছেই যাবে না। আমি জানি আমার অফিসের লোকেরা আমাকে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বলে মনে করে, তাই তাদের কাছে আমি এই গল্প করিনি। তবু এটি ডাহা সত্যি। আমার নতুন সাইকেল ও জিনিসপত্র ওই ভূত প্রেত অধ্যুষিত জমিদার বাড়ির হল ঘরে হয়তো এখনো পড়ে আছে। কেউ যদি ওগুলো সংগ্রহ করতে সাহসী হয় তবে তারা রেখে দিতে পারে।